শুরু করছি আজকে। আগের দিনকে উপপাদ্য 23 আর 24 চ্যাপ্টার 12 হয়ে গেছিলো। আজকে শুরু করছি উপপাদ্য 25। উপপাদ্য 25-এ বলা হয়েছে কি, বলছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এর আগের দিনে যে দুটো করেছিলাম সেগুলো কী কী ছিল বলেছিল কি, একটা বলেছিল যে দুটো যদি সামান্তরিক থাকে তাদের ক্ষেত্রফল সমান হবে, আর একটা বলা হয়েছিল যে একটি ত্রিভুজ থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, এই দুটো জিনিস বলা হয়েছে। আচ্ছা, আজকে আমরা যেটা করব, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমি কি করব, আমি করব হচ্ছে, দেখ ফার্স্ট অফ অল হচ্ছে প্রদত্ততে কী দেওয়া আছে, দেখ দুটো ত্রিভুজ আমাকে তাহলে আগে এঁকে নিতে হবে। ধর এই একটা ত্রিভুজ, নিজের মনের মতো করে একটা এরকম ত্রিভুজ এঁকে নিলাম, এবং দুটো ত্রিভুজকে একই ভূমি সংলগ্ন হতে হবে। তার মানে দেখ একই ভূমি সংলগ্ন আছে। ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম হচ্ছে এ বি সি, একটা নাম দিলাম, আর একটা ছিলাম এ বি ডি, একটা নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখে দিলাম যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও ডিসির মধ্যে অবস্থিত। আমি কি করলাম, ডি আর সিটাকে জয়েন করে দিলাম। ঠিক আছে, তাহলে এ বি আর ডিসির মধ্যে অবস্থিত। তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে, তাহলে প্রামাণ্যতে করতে হবে কি, যে বলে দিয়েছে কি দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে লিখে দেবো হচ্ছে কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কত হবে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এবার দেখ আমাকে জিনিসটা করতে গেলে আমাকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করব, এই অঙ্কনটা করব হচ্ছে এ বিকে ভূমি ধরে এ বি আর ডিসির একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে নাম দিলাম দে এ বিকে ভূমি ধরে এ বি ও ডিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে আমি কি করলাম, দেখ এ বির সঙ্গে একটা প্যারালাল ওয়াইজ আমাকে টানতে হবে। তার মানে ধর এই রকম করে আমি একটা টেনে নিলাম, একটা সামান্তরিক যাতে হয়, বোঝা যায় যাতে এ বি ই এফ, একটা নাম দিয়ে দিলাম এ বি ই এফ। ঠিক আছে, এই এ বি ই এফ একটা সামান্তরিক অঙ্কন করলাম। এমনভাবে অঙ্কন করতে হবে যাতে একটু হেলানো মার্কা হয়, একটু এরকম প্যারালাল হয়, যাতে এই দুটো সরলরেখা যেন সমান্তরাল হয়ে যায়। তাহলে সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, এ বি ই এফ একটি সামান্তরিক অঙ্কন করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার দেখ আমরা বলতেই পারছিস যে যে বলতে পারি কি, যে যেহেতু এটা সামান্তরিক আগেই বলে দিয়েছে, অঙ্কন করে নিয়েছি, তাহলে এবার প্রমাণ করব কীরকম করে। প্রমাণটা হচ্ছে কি, দেখ ফার্স্ট অফ অল বলে দিয়েছে যে ত্রিভুজ এ বি সি আর এ বি ই এফ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করছে। তাহলে লিখে দিলাম কি, ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি ই এফ একই ভূমি কার ওপর, এ বির ওপর। তাহলে একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও ই এফ এর মধ্যে অবস্থিত। তার মানে যদি এটা অবস্থিত হয় তাহলে আমরা কি বলতে পারি,
যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABEF ABEF, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, কারণ কেন হাফ করা হচ্ছে, কারণ আগের দিনের উপপাদ্যে আমরা পড়ে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই জন্য লিখে দিলাম ত্রিভুজ ABC ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABEF। সেম টু সেমভাবে আবার ABCর সঙ্গে আরেকটা কে ত্রিভুজ ছিল ABD আছে, তাহলে অনুরূপভাবে, তাহলে ওখানে আর লিখবো না, অনুরূপভাবে ত্রিভুজ ABD ইকুয়াল টু লিখতে পারি কি হাফ অফ সামান্তরিক ABEF। তার মানে বুঝতে পারছিস যে দুটোরই ক্ষেত্রফল কিন্তু হাফ করে নিলে দুটোরই ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ সামান্তরিক ABEF হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে যাবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে ABD এর ক্ষেত্রফল। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তো এই জন্য এটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখ পরবর্তী উপপাদ্য 26, সেখানে কি বলা হয়েছে, বলছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রগুলো একই ভূমি এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মতো অবস্থান করবে। মানে কীরকম বলছে, মানে ধর আমি একটা ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকলাম, ধর এইরকম একটা ত্রিভুজ অবস্থান করছে, আবার তার ঠিক একই ভূমির ওপর আর একটা এরকম একটা ত্রিভুজ অবস্থান করছে, কিন্তু এইরকম ক্ষেত্র হলে কিন্তু এই প্রমাণটা হবে না। কারণ বলছে দেখ দুটোরই ক্ষেত্রফল সমান আমি ধরে নিলাম, কিন্তু এইখানে দেখ একটা কথার মধ্যে ট্রিক্স বসিয়েছে, সেই ট্রিক্সটা হচ্ছে কি একই ভূমি, দেখ দুটো হচ্ছে কিন্তু একই ভূমি কি এবং ভূমির একই পাশে, মানে যদি ভূমির ওপরের দিকে হয় তাহলে ওপরের দিকেই দুটো ত্রিভুজ থাকতে হবে, বা নিচের দিকে হলে নিচের দিকেই দুটো ত্রিভুজ থাকতে হবে। ওই জন্য লেখা আছে যে ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করবে, তাই জন্য এই আঁকাটা আমরা গ্রহণ করব না। আমরা কীরকম করে করব, যে ভূমির একই পাশে অবস্থান করতে হবে। বইতে যে ছবিটা আঁকা আছে একটু স্লাইড ভুল আছে, তো যখন আমরা করব কোথায় ভুল আছে সেটা বুঝতে পেরে যাব। তো এই রকম একটা আমি ত্রিভুজ আঁকলাম, একটু বড় করি ত্রিভুজটা আঁকবি, আর একটা ত্রিভুজ হচ্ছে এরকম করে একটু টেরিয়ে আঁকবি, যাতে একটুখানি এই বাহু থেকে একটুখানি বেরিয়ে যায়, এইরকম করে আঁকবি। ঠিক আছে, তার মানে দেখ এটাকে ওপরটা যোগ করে দিলাম। আচ্ছা, এইখানটা কেন করলাম সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, তাহলে এখানে আগে লিখে নেব হচ্ছে প্রদত্ত। দেখ প্রদত্ততে কি লেখা আছে, দুটো ত্রিভুজ বলা হচ্ছে, একটা নাম দিলাম হচ্ছে আচ্ছা AB একটা নাম দিলাম ABC, আর একটা নাম দিয়ে দিলাম হচ্ছে ABD। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল, না এখানে সমান্তরাল যুগলটা প্রমাণ করতে হবে, একই ভূমি AB এবং ABর একই পাশে অবস্থিত, এবং AB এর একই পাশে অবস্থিত তাহলে বুঝতে পেরেছিস যে ত্রিভুজ ABC আর ABDটা হচ্ছে AB ভূমির ওপরে আর ABর একই পাশে অবস্থান করছে। ঠিক আছে, আমি কি করেছি, C আর Dটাকে যোগ করে দিয়েছি, C আর Dটাকে যোগ করে দিয়েছি, যোগ করেছি বা যোগ করলাম। তাহলে আমাকে কি প্রামাণ্য কি করতে হবে, প্রামাণ্যটা দেখ বলে দিয়েছে কি, যে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করতে হবে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এই ABর সাথে CDটা হচ্ছে প্যারালাল, মানে ABর সাথে CDটা হচ্ছে সমান্তরাল, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি এটার মধ্যে একটা জিনিস করব, অঙ্কন করব। সেই অঙ্কনটা কি, অঙ্কনটার ক্ষেত্রে আমি কি করব, C ও D বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করব, দুটি লম্ব অঙ্কন করলাম। দেখ একটা আছে এইটার ওপর লম্ব অঙ্কন করব, আর একটা এটার ওপর লম্ব অঙ্কন করে দেবো। ঠিক আছে, দুটো লম্ব অঙ্কন করা মানে বুঝতে পারবি যে জিনিসটা স্ট্রেট লাইনের মতো করে আসবে। বইতে যে ছবিটা দেওয়া আছে সেখানে ছবিটা দেখলে বুঝতে পারবি এই C থেকে যেটা মানে ওপরের এই বিন্দুটা থেকে আছে সেটা লম্বটা অঙ্কনটা ঠিকঠাক হয়েছে, কিন্তু পাশে যে ছবিটা আছে ওটা বেঁকে গেছে। ঠিক আছে,
সেটা আমরা উপপাদ্যের শেষে দেখিয়ে দেবো, বা এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নে বুঝতে পারবি। দেখ এইখানে যে ছবিটা করা আছে, দেখ বি বিন্দু থেকে বিপি একটা লম্ব অঙ্কন করেছে, এটা দেখ ঠিকঠাক আছে, ঠিক আছে। আবার দেখ ডি থেকে যে লম্বটা অঙ্কন করেছে ডি কিউ, সেটা কিন্তু দেখ টেরিয়ে বেঁকে গেছে, এটা হওয়া উচিত ডিসি। যেহেতু ছবির লেখার সঙ্গে ওই জন্য মিলছে না, ওই জন্য খাতা জিনিসটাই করার চেষ্টা করবে। আচ্ছা, ওই জন্য দেখ লিখে দিলাম যে সি আর ডি বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলাম। কী কী দুটো লম্ব অঙ্কন করলাম, যে কোনো একটা লিখে দিলাম, ধর একটা নাম দিলাম হচ্ছে সিপি আর একটা হচ্ছে ডি কিউ, ঠিক আছে। তাহলে একটা দুটি হলো বা দুটি লম্ব হলো সিপি ও ডি কিউ, ক্লিয়ার একটুখানি। আচ্ছা, আমি এবার কি করব, এবার হচ্ছে প্রমাণে চলে যাব। প্রমাণের ক্ষেত্রে আমি কি করছি দেখ, প্রথমত বলেছি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান, তার মানে একটা ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ এবিসি। তাহলে এবিসি লিখতে গেলে আমরা কি জানি, আমাদের সূত্র অনুযায়ী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে ভূমিটা কত এবি আর উচ্চতাটা কত সিপি, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু সিপি, এই একটা প্রমাণ হলো। আবার দেখ এ বি ডি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে বলি, তাহলে ভূমি কোনটা এবি আর উচ্চতা কোনটা ডি কিউ, হাফ ইন্টু এবি ইন্টু ডি কিউ, এইটা হচ্ছে আমার উচ্চতাটা, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম করা যায় তার মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমি কি করব, এই দুটোকে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করে দিলে আলটিমেটলি কী আসবে, হাফ ইন্টু এবি ইন্টু সিপি ইকুয়াল টু হাফ ইন্টু এবি ইন্টু ডি কিউ। দেখ দুটোর ক্ষেত্রে হাফ এবিটা হচ্ছে কমন হয়ে গেল, তাহলে এক্সট্রা কী পড়ে আছে সিপি ইকুয়ালস টু হচ্ছে ডি কিউ, ক্লিয়ার একটুখানি। সিপি ইকুয়ালস টু ডি কিউ যখনই হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো সিপির সাথে ডি কিউটা প্যারালাল হয়ে যাবে। কেন হবে, কারণ লিখে দেবো একই সরলরেখার ওপর লম্ব, একই সরলরেখার ওপর লম্ব। কারণ দেখ দুটো ছবি কিন্তু যদি বলা হয়, দেখ সিপির সাথে ডিকিউটা হচ্ছে সমান, আর দুটো হচ্ছে একই সরলরেখার লম্ব হওয়ার জন্য এটা প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোন সরলরেখার ওপর, এবি সরলরেখাটার ওপরই কিন্তু প্যারালাল রয়েছে। সে এটা না হয় বর্ধিত এবি করা হয়েছে, সেটা কোনো ব্যাপার না, বাট এবিটার ওপরই কিন্তু রয়েছে। যখন সিপি সমান্তরাল ডিকিউ হয়ে যাবে, তার মানে আমরা কি জানি যে যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে, তাহলে সেটাকে বলছে কি সামান্তরিক বলবো। তাহলে আলটিমেটলি আমরা তো বলতে পারবো যে সিপি কিউ ডি একটা সামান্তরিক, বলতেই পাচ্ছি। তাহলে লিখে দেবো যে সিপি কিউ ডি একটি সামান্তরিক। এটা যদি একটা সামান্তরিককে আমরা বলতে পারি, তার মানে আমরা কি বলতে পারবো, আর একটা বাহু মানে আমরা তো এতক্ষণ ধরে বললাম হচ্ছে সিপির সাথে ডিকিউ, তাহলে আমরা বলতে পারি কি সিডির সাথে পিকিউটাও সমান্তরাল হয়ে যাবে ছবি অনুযায়ী, সিডির সাথে পিকিউটাও সমান্তরাল। তাহলে লিখতে পারি কি যে সিডির সাথে পিকিউটাও হচ্ছে সমান্তরাল যদি এটা হয়ে যায়, তাহলে সিডি মানে সিডি হলো, আর পিকিউ মানে আমরা বলতে পারি এবি, কারণ একই সরলরেখার মধ্যেই তো অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারবো সিডি সমান্তরাল এবি বা এবি সমান্তরাল সিডি। এটাই কিন্তু দেখ আমাদের প্রামাণ্যতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এখানে লিখে দেবো কি এটা প্রমাণিত। বুঝতে পেরেছিস? তো এটা হয়ে যাওয়ার পর এরপর আমরা শুরু করব কোষে দেখিয়ে 18-র 7 নম্বর অঙ্ক থেকে, কারণ আগের দিনকে আমরা 6 নম্বর অঙ্ক পর্যন্ত করে ফেলেছি। 7 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু করছি আজকে 7 নম্বর অঙ্কটা থেকে। 7 নম্বর অঙ্ক থেকে বলা হয়েছে সুমিত এবং রেবা একই দৈর্ঘ্যের দুটো তামার তার এনেছে। সুমিত ওই তারটিকে বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে। যেটা তৈরি করেছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে 48 আর প্রস্থ হচ্ছে 40। তাহলে একটা আয়তকার চিত্র তৈরি করা মানে ছবিটা কীরকম হবে, এই রকম ছবিটা দেখতে হয়ে যাবে, যেটা দৈর্ঘ্যটা বলে দিয়েছে 48, প্রস্থটা বলে দিয়েছে 40। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করেছে। তার মানে দেখ সুমিত যেটা আয়তকার ছবি বানিয়েছে এর চারদিকটা মিলিয়ে যা হবে, রেবা যেটা গোল মতো বৃত্তটা বানিয়েছে তার চারদিকটাও সেমই হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব,
সুমিত যেটা আয়তকার ছবিটা বানিয়েছে সেটার পরিসীমাটা আগে বের করে নেবো, বা পরিসীমাটা আগে বের করে নেবো। তাহলে লিখে দিলাম আয়তকারের পরিসীমা, আয়তকারের পরিসীমা। আয়তকারের পরিসীমা বললে কত হবে? পরিসীমাটা পড়লে হয়ে যাবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। হিসাব অনুযায়ী কত বোঝায়? 2 গুণ দৈর্ঘ্যটা হচ্ছে 48 আর প্রস্থটা হচ্ছে 40, দুটো মিশিয়ে করলে কত হবে? 88, যোগ করলে হয়ে যাবে 176, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত হচ্ছে তোমার সেমি বেরিয়ে আসবে। তাহলে বেরিয়ে গেল। তাহলে এই যে যতটা দৈর্ঘ্য লেগেছে, একটা বৃত্ত যে পরে রেবা যে তৈরি করছে, সেই বৃত্তর চারদিকটাও কিন্তু 176ই হবে, কারণ সমান দৈর্ঘ্যের দুটো তার নিয়েছে। এবং সেই বৃত্তটা করার পর আমরা কি করব? সেখান থেকে ব্যাসার্ধের মাপটা বের করব, নিয়ে লাস্ট ফিনিশিং দুটোরই আবার ক্ষেত্রফলকে বের করতে হবে। দুটোর ক্ষেত্রফলকে বের করে দেখতে হবে যে কার ক্ষেত্রফল বেশি জায়গা জুড়ে হচ্ছে। অর্থাৎ যেমন হচ্ছে দেখ কী করবো, তাহলে আগে লিখে দিলাম যে পরিধিটাও তার মানে কত হবে? 176। তাহলে সমীকরণ ওয়াইজ আমরা বলতে পারি কি 2πr = 176, আর সমান 176, দুইটা এদিকে ছিল ভাগ হয়ে এদিকে চলে এলো হাফ, আর পাইয়ের ভ্যালু কত? 22/7, এদিকে উল্টে গিয়ে হয়ে গেল 7/22। 2 দিয়ে 176কে কাটলে কত হয়? 88। 22 দিয়ে 88কে কাটলে হবে 4, সো পড়ে থাকবে কত? 4 × 7 = 28। তাহলে আর এর ভ্যালুটা হয়ে যাবে 28 সেন্টিমিটার। ক্লিয়ার এইটুকুনি? এবার আমরা কি করব? আমরা বের করব হচ্ছে আয়তকারের ক্ষেত্রফল। তাহলে আয়তকার এর ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তকারের ক্ষেত্রফল বের করার রুলস কি? ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখে দিলাম দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যের ভ্যালু কত? দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে কত? 40। তাহলে লিখে দিলাম দৈর্ঘ্য 48, প্রস্থ হচ্ছে 40। যদি দুটোকে গুণ করি আমার আনসার আসবে কত? 1920 বর্গ সেমি। ঠিক আছে, একটা বেরিয়ে গেল। এবার আমরা কি করব? বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। সেম টু সেমভাবে যদি বার করি বৃত্তের ক্ষেত্রফল, সেখানে কত হবে? হয়ে যাবে হচ্ছে πr²। তাহলে πr² ফর্মুলা যদি বলি, তাহলে 22/7 কিন্তু আর মানে হচ্ছে ব্যাসার্ধ। দেখ ব্যাসার্ধটা আমাদের কত বেরিয়েছে? আর এর ভ্যালুটা 28। তাহলে আমি দুবার করে 28 লিখে দেবো, কারণ 8² বলেছে। 7 দিয়ে 28 কাটলে হচ্ছে 4। তাহলে কি পড়ে থাকবে? 22, 4 আর 28, এই তিনটেকে যদি গুণ করি আনসার আসবে 2464 বর্গ সেমি। তাহলে কোয়েশ্চেনই বলে দিচ্ছে, মানে উত্তরটা বার করেই দেখলেই বলে যাচ্ছে যে কে বেশি জায়গা জুড়ে থাকবে। অবভিয়াসলি বৃত্তটা বেশি জায়গা জুড়ে থাকবে। আমাকে প্রশ্ন কিন্তু তাই বলা হয়েছে যে বৃত্তের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে আনসার হয়ে যাবে কি? বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। চলে যাব হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কতে। শুরু করছি 8 নম্বর অঙ্ক। দেখ বলা হয়েছে কি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটা বৃত্তকার জলাশয় রয়েছে। তার মানে দেখ এইটা হচ্ছে আমার আয়তকার একটা মাঠ। এই আয়তকার মাঠটার মাঝখানটা করে আমার একটা জলাশয় রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমার জলাশয়টা। আচ্ছা, এই জলাশয়টা রাখতে গেলে তার ব্যাসার্ধটা বলে দিয়েছে হচ্ছে 14 মিটার। এখান থেকে এইটুকানিটা বলে দিয়েছে 14। আচ্ছা, দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? 60, প্রস্থটা বলে দিয়েছে হচ্ছে 42। আচ্ছা, জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গাতে ঘাস লাগাতে গেলে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ পড়বে? তার মানে হচ্ছে কি, তার মানে দেখ এই যে পোর্শনটা পড়ে আছে, অর্থাৎ এই যে এই পোর্শনটা আমাকে আগে বের করতে হবে, কারণ পুরো টোটালটাকে বের করব। টোটালটা বের করে নিয়ে মাঝখানে বৃত্তের ক্ষেত্রফলটা কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দেওয়ার পর এইটুকানি অংশগুলোতে আমি কী লাগিয়েছি? ঘাস লাগিয়েছি। ঘাস লাগানোর জন্য প্রত্যেকটা কত করে পড়বে? 75 টাকা করে পড়বে। তাহলে সব কটার আগে কী করবো? আগে ক্ষেত্রফলটা বের করব। তো ফার্স্ট আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করছি। তাহলে লিখে দিলাম যে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? πr²। তাহলে πr² হলে কত হবে? 22/7 ইন্টু আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ছবি অনুযায়ী ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14।
তাহলে এখানে হয়ে যাবে কত 14 গুণ 14, 7 দিয়ে 14 কাটলে হচ্ছে 2, তাহলে 22, 2 আর 14 তিনটেকে গুণ করলে হয়ে যাবে 616 বর্গ সেমি, যেহেতু প্রশ্নটা আমাদের বর্গ মিটার, মানে প্রশ্নটা মিটারে দেওয়া আছে। আচ্ছা 616 বেরিয়ে গেল। এরপর আমরা কি করব, এবার হচ্ছে আয়তকারের ক্ষেত্রফলটা বের করব, মানে ফুল জমিটা আয়তকার ক্ষেত্রফল। তাহলে সেটার ক্ষেত্রে কত হবে, বের করার রুলস হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বললে কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হচ্ছে 60 গুণ 42, যে দুটোকে গুণ করি আনসার আসবে 2520, এটাও তাই সেম টু সেমভাবে আসবে হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা বর্গ মিটার বেরিয়ে আসলে এবার আমরা কি করব, এবার এই টোটাল আয়তকারের জমিটা থেকে মাঝখানের বৃত্তটাকে বাদ দিয়ে দেবো। তাহলে লিখে দেবো জলাশয় বাদে, কারণ দেখ জলাশয়টাই তো বৃত্ত ছিল, তাহলে লিখে দেবো জলাশয় বাদে ক্ষেত্রফল কত হবে। দেখ জলাশয় বাদে ক্ষেত্রফলটা হচ্ছে 2520 থেকে 616টা মাইনাস করে দেবো, বিয়োগ করলে চলে আসবে 1904 বর্গ মিটার। ঠিক আছে, 1904 বর্গ মিটার। এবার কি বলে দিয়েছে এই 1904 বর্গ মিটারটা 75 টাকা হিসেবে খরচ করতে হবে ঘাস বসাতে। ঠিক আছে, তাহলে লিখে দেবো কি, লাস্ট লাইনে আনসার চলে আসবে খরচ সমান সমান হচ্ছে কি 1904 ইন্টু হচ্ছে 75। তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করে দিই আনসার চলে আসবে 1,42,800 টাকা। এইটা হচ্ছে আমার আনসারটা, যে খরচটা কত টাকা আসবে। ঠিক আছে, চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 9এরটা। দেখ 9 নম্বর যে অঙ্কটা বলে দিয়েছে, ইটালগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বৃত্তাকার জিনিসটা কোনটা, এইটা হচ্ছে আমার নর্মাল বৃত্তাকারের জিনিসটা। ঠিক আছে, এর বাইরে হচ্ছে 7 মিটার একটা চওড়া এরকম রাস্তা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা বৃত্তের পরিধিটা বলে দিয়েছে, তার মানে লিখে দেবো বৃত্তাকার পার্কের পরিধি কত বলেছে, বলে দিয়েছে 352 মিটার। তাহলে পরিধি বলা মানে কি, আমরা ইকুয়েশন কি জানি, 2πr = 352। তাহলে r সমান সমান কী করে বের করব, 352, পাইটা উল্টে গেলে কত হয়ে যাবে 7/22, আর 2টা বেরিয়ে আসলে কত হয়ে যাবে হাফ। ঠিক আছে, তার মানে এবার যদি কাটাকুটি করি তাহলে 22 দুগুণে হচ্ছে কত হবে 44, 44কে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 8। ঠিক আছে, 22 দুগুণে হচ্ছে 44, 44কে 352 দিয়ে কাটলে হচ্ছে 8, 27টে কত হয় 56। প্রশ্ন যেহেতু মিটারে ছিল তাই জন্য ব্যাসার্ধটাও আমার কিন্তু মিটারই আসবে। তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখ আমাকে বার করতে বলা হয়েছে কি, যে 7 মিটার চওড়া রাস্তাটা আছে, তার মানে আমি এইখান থেকে এইটুখানি ডিস্টেন্সটা পেয়ে গেছি 56, এখান থেকে বড় ডিস্টেন্সটা তার মানে যোগ করতে গেলে এই এক্সট্রা 7টা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে লিখে দেবো যে রাস্তা সহ ব্যাসার্ধ কত আসবে, 56 ছিল, তার সঙ্গে 7টা অ্যাড হয়ে যাবে, 56 আর সাথে হচ্ছে 63 মিটার বেরিয়ে আসবে, 56 আর সাথে 63 মিটার। এবার আমরা কি করব, দুটোরই ক্ষেত্রফল বের করব, মানে একটা হচ্ছে ভেতরের ক্ষেত্রফল বের করব আর বাইরের ক্ষেত্রফল বের করব, নিয়ে বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করে দেবো। তাহলে বড়টাকে থেকে ছোটোটা মাইনাস করে দিলে এই যে এই পোর্শনটা মানে গোলের এই ভেতরে আমি যেখানটা ইজি কেটে দিলাম এইখানটা আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো। তাহলে লিখে দেবো প্রথমে হচ্ছে ভেতরের বৃত্তের ক্ষেত্রফল সমীকরণ কি, πr², অবভিয়াসলি যেটাই হোক না সেটা πr² হবে। তাহলে পাইয়ের ভ্যালুটা হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখানে 56 ইন্টু 56, 7 দিয়ে 56 কাটলে কত হয় 8, তাহলে 22 গুণ 8 গুণ 56, তিনটেকে গুণ করলে কত হবে 9856 বর্গ মিটার। ঠিক আছে, এবার হচ্ছে বাইরের বৃত্তের ক্ষেত্রফল, বাইরের বৃত্তের যখন ক্ষেত্রফলটা বের করব তখন কত করে ব্যাসার্ধ কত করে ধরবো, 63 করে ধরবো। ঠিক আছে, তাহলে লিখে দিলাম বাইরের বৃত্তের ক্ষেত্রফল, সেখানে কত হবে সেম ইকুয়েশনই পুট করব πr², সেখানে পুট করলে হয়ে যাবে 22/7
ইন্টু 63 ইন্টু 63, 7 দিয়ে 63 কাটলে কত হয় 9, তাহলে 22 গুণ 9 গুণ 63, তিনটেকে গুণ করে দিলে আনসার আসবে 12474 বর্গ মিটার। এবার আমাকে কি বার করতে বলেছে, রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তাটা কি করে বের করব, এই ইজি বিজি আঁকা ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে করতে হবে এইটা থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে লিখে দেবো হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 12474 মাইনাস 9856, এটাকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আনসার চলে আসবে আমার 1618 বর্গ মিটার। ঠিক আছে, চলে এলো। এবার আমাদের কি বলেছে দেখ, প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে লিখে দেবো রাস্তা বাঁধাতে খরচ, রাস্তা বাঁধাতে খরচ বলে দিয়েছে কত, 20 টাকা হিসাবে খরচ হবে। 1618 ইন্টু হচ্ছে 20, যদি এটাকে গুণ করে দিই তাহলে আমার আনসার চলে আসবে। তো আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 2618, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 2618। তাহলে যদি এটাকে গুণ করে দিই, গুণ করলে হয়ে যাবে 5236 এত টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে 2618 বর্গমিটার হবে। তাহলে খরচ বের করতে গেলে 2618 ইন্টু হচ্ছে 20 করে দিলে এটা আনসার বেরোবে। শুরু করছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ হয়। তার মানে দেখ 2664টাকে 18.50 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে অর্ধবৃত্তাকার জমি চারপাশের পরিসীমার হিসাবটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখে দিলাম যে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বা পরিধি যেটাই হোক না কেন, পরিধি আসবে কত, 2664টাকে ভাগ করব হচ্ছে 18.50 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কত আসবে, পুরোটা যদি ক্যালকুলেট করি মানে দশমিকগুলো সরিয়ে দিলে আমার আনসার চলে আসবে 144 মিটার। তাহলে দেখ অর্ধবৃত্তাকার জমির পরিধির ইকুয়েশন হচ্ছে কত হবে, অর্ধবৃত্তাকার জমির পরিধির ইকুয়েশন হচ্ছে পাই আর প্লাস 2r, তাই তো। তাহলে পাই আর প্লাস 2r, কারণ হচ্ছে অর্ধবৃত্তাকার মানে কীরকম হবে, পুরো জিনিসটা হচ্ছে একটা হচ্ছে এরকম অর্ধবৃত্তাকার, তার মানে এই যে গোলটা, এই গোল্ডের এই রাউন্ডার জন্য হচ্ছে পাই আর মাঝখানের এই টোটাল এটার জন্য হচ্ছে 2r। ঠিক আছে, মানে r প্লাস r মানে 2r। তো দুটোকে যোগ করলে হচ্ছে 144, তাহলে আরটা যদি কমন হয়ে যাবে কত, পাই প্লাস 2 মানে হচ্ছে 144। তাহলে r ইকুয়াল টু কত হবে, 22/7 প্লাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে 144। তাহলে দেখ এখান থেকে r এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। তাহলে rটা যদি নির্ণয় করতে হয় তাহলে কত করব, আর ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে কত, 22 প্লাস 7 দুগুণে হচ্ছে 14, বাই হচ্ছে 7 নিচে ইকুয়াল টু হচ্ছে 144। তাহলে r এর ভ্যালুটা নির্ণয় করব কি করে, 144 ইন্টু 22 আর 14কে যোগ করলে কত হয় 36, এদিকে নিয়ে এসে যখন এদিকে আসবে উল্টে যাবে 7/36, 36কে 144 কাটলে হবে 4, 4 সাথে কত হবে 28, তাহলে r এর ভ্যালুটা হয়ে গেল কত 28। তাহলে অ্যান্সারটা কিসে বেরোবে, 28 হচ্ছে মিটারে বেরিয়ে আসবে। ঠিক আছে, 28 হচ্ছে মিটার। এবার আমাকে কি বার করতে বলেছে দেখ, অর্ধবৃত্তাকার জমি চারদিকে প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করতে কত টাকা খরচা পড়বে। তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল আগে বের করব। তাহলে লিখে দেবো অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, ইকুয়েশন কি হবে, অর্ধবৃত্তাকার যেহেতু সেই জন্য হয়ে যাবে কত, পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে লিখে দেবো হচ্ছে 22/7 গুণ 28 গুণ 28 বাই হচ্ছে 2, 7 দিয়ে 28 কাটলে কত হয় 4, 2 দিয়ে 28 কাটলে হয়ে যায় 14, তাহলে 14, 4 আর 22 যদি এই তিনটাকে গুণ করে দিই আমার আনসার আসবে হচ্ছে 1232 বর্গমিটার। ঠিক আছে, সব কটাকে গুণ করে দিলে আনসার হচ্ছে 1232 বর্গমিটার। এবার এই বর্গমিটারটাকে বইতে বলে দিয়েছে দেখো 32 টাকা হিসাবে চাষ করতে কত টাকা খরচ পড়বে।
তাহলে খরচ সমান সমান আমার কত আসবে, এই 1232 এটা ইন্টু হচ্ছে 32, এই 32 টাকা হিসাবে খরচ করতে আমার খরচ পড়বে 39424 টাকা। এই টাকাটা আমার হচ্ছে টোটাল খরচা পড়বে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক হচ্ছে 11টা। 11 অঙ্কটা দেখ, অঙ্কটা আগেও আমরা করে এসেছি, দেখবি দেখ লেখা আছে যে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটা যে সময় একবার প্রদক্ষিণ করছে, একই বেগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে 30 সেকেন্ড কম সময় নেয়। তার মানে দেখ বুঝতেই পারছিস যে একটা লোক এরকমভাবে পুরো মাঠটা দৌড়ে এলো এখানে, আর মাঠটা শুধু এইখান থেকে টুকুস করে গিয়ে এইটুকুনি ঘুরে গেল, তার মানে অবভিয়াসলি কম ডিস্টেন্সই হবে এবং তাতে সময়টা কম লাগবে। গতিবেগ বলে দিয়েছে 9 মিটার প্রতি হচ্ছে সেকেন্ড। স্কুলের মাঠের ক্ষেত্রফল কত? তার মানে দেখ 1 সেকেন্ডে হচ্ছে 9 মিটার যায়, 30 সেকেন্ড কম সময় নেয়, তাহলে আমি 30 সেকেন্ডে কতটা পথ হচ্ছে সেটা আমাকে আগে বের করে নিতে হবে। কি করে করব? তাহলে লিখে দেবো 1 সেকেন্ডে যায় 9 মিটার, 30 সেকেন্ডে যাবে 30 গুণ 9 মানে কত হবে 270 মিটার। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, এবার হচ্ছে কি করব, এবার পুরো পরিধিটা অতিক্রম করা মানে কত বোঝায় 2πr, আর আমি শুধু মাঝখানের এইটুকুনি পথ চলে যাওয়া মানে হচ্ছে কত হবে 2r, তাহলে কত হবে 270। তাহলে আমি যদি এখান থেকে 2r একসঙ্গে কমন নিই কত হবে π-1 মানে হচ্ছে 270। ক্লিয়ার? আমি এখান থেকে কী করলাম 2rটা কমন নিলাম, 2rটা কমন নিলে হয়ে যাবে π-1, তাহলে 2r এখানে হয়ে যাবে কত 22 এর 7 -1 সমান 270। তার মানে 2r ইন্টু এটা কত হয়ে যাবে দেখ 22 - 7 বাই হচ্ছে 7, তার মানে 270। তাহলে 2r গুণ এটা কত হয়ে যাবে 15/7 সমান সমান 270। তাহলে r এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে 270 ইন্টু এটা উল্টে গেলে কত যাবে 7/15, আর 2টা উল্টে গেলে হয়ে যাবে 1/2। যদি পুরোটা কাটাকুটি করি চলে আসবে আনসার হচ্ছে 63 মিটার। 63 মিটার, কারণ হচ্ছে দেখ 2 দিয়ে 270কে কাটলে আনসার হচ্ছে 135, 15 দিয়ে কাটলে আনসার বেরোবে হচ্ছে 9, তো 7-9 জন্য 63 মিটার। ঠিক আছে, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল। আমাকে কি বার করতে বলেছে দেখ, বলে দিয়েছে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে πr²। পাই মানে হচ্ছে কত 22 এর 7, আর এর ভ্যালুগুলো কত 63 ইন্টু 63 মানে r²। 7 দিয়ে 63 কাটলে কত হয় 9, তাহলে 22, 9 আর 63 তিনটাকে গুণ করে দিলে চলে আসবে 12474 বর্গ মিটার। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, 12474 বর্গ মিটার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা। শুরু করছি 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে কি যে বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে সমপরিসরের একটা রাস্তা আছে, তার মানে অবভিয়াসলি বৃত্তাকার একটা মাঠ আছে এরকম, এর চারদিকে সমপরিসরে একটা রাস্তা আছে। এই রাস্তাটা তাহলে দেখ এইখানে যে রাস্তাটা বলে দিয়েছে 132 মিটার বেশি। 132 মিটার বেশি মানে কীরকম বলছে, এই যে টোটাল রাউন্ডটা, এই একটা রাউন্ড ভেতরটা আর বাইরের রাউন্ডটা অবভিয়াসলি এটা খোলা হয়ে গেছে ব্যাপারটা, তো এইখানে লেন্থটা হচ্ছে 132 মিটার বেশি, মানে লেন্থটা বলেছে 132 মিটার বেশি। তার মানে এইখান থেকে এইটুকানি ডিস্টেন্সটা যদি স্মল আর হয়, এখান থেকে এইটুকানি ডিস্টেন্সটা কী হবে ক্যাপিটাল আর। তাই জন্য আমরা লিখে দিলাম যে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দুটোর ক্ষেত্রে যদি পরিধি বের করা হয়, তাহলে পরিধি জন্য একটা হবে কত 2π স্মল আর একটা হবে কত 2π ক্যাপিটাল আর। ঠিক আছে, অবভিয়াসলি বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করব, তাই জন্য লিখে দেবো কি 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর মানেই বলে দিচ্ছে কত 132। ঠিক আছে, 132 মিটার বলে দিয়েছে। তাহলে আমি কি করলাম, এখান থেকে 2π কমন নিলাম, তার মানে এখান থেকে পেয়ে যাবো r মাইনাস স্মল আর ইকুয়াল টু হচ্ছে 132। তাহলে r মাইনাস স্মল আর মানে হচ্ছে কত হবে 132, 2টা হাফ হয়ে নিচে চলে আসবে। পাই মানে কত হচ্ছে 22 এর 7, যদি উল্টে যায় কত হবে 7/22,
22 দুগুণে 44, 44কে 132 দিয়ে কাটলে কত হবে 3। সো আনসার হচ্ছে 3 7 21। তাহলে আর মাইনাস 8টা বেরিয়ে আসবে 21 মিটার। ঠিক আছে, কারণ 132 মিটার ইউনিটগুলো হচ্ছে মিটারে আসবে। এবার দেখ বলে দিয়েছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা বলে দিয়েছে 14190, তার মানে সেম টু সেমভাবে ক্ষেত্রফলটা বের করব। তাহলে ক্ষেত্রফল দুটো তাহলে কী হবে, তাহলে ক্ষেত্রফল দুটি হয়ে যাবে পাই স্মল আর স্কোয়ার, আর একটা হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এদের দুজনকার মধ্যে গ্যাপ হচ্ছে, বইতে বলে দেওয়া আছে 14190। তাহলে আমি কী করবো, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14190। তাহলে পাই যদি এখান থেকে কমন নিই কত হবে, আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14190। তাহলে এখানে করে দিলাম আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14190 ইন্টু পাইয়ের ভ্যালু কত, সেই জিনিসটা উল্টে গেলে হয়ে যাবে 7/22। তাহলে টোটাল জিনিসটা যদি কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে আমার আনসার কত আসবে 4515। মানে 22 দিয়ে কাটাকুটি করব, কেটে 7 দিয়ে গুণ করে দেবো, আনসার আসবে 4515। এটার ভ্যালু হচ্ছে কি আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। যদি এটাকে ক্যালকুলেট করি এটা কত হবে, আর প্লাস আর একটা হচ্ছে আর মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে 4515। ক্লিয়ার এটুখানি? আচ্ছা, এটা বেরিয়ে আসার পর দেখ একটা ভ্যালু আমরা পেয়ে গেছি, আর মাইনাস স্মল আর এই ভ্যালুটা পেয়ে গেছি 21। তাহলে আর মাইনাস স্মল আর এর ভ্যালুটা পেয়ে গেছি হচ্ছে 21। তাহলে আমি যদি এখান থেকে আর প্লাস স্মল আর এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে 4515। তাহলে আর প্লাস স্মল আর এর ভ্যালুটা হয়ে যাবে কত, 4515 বাই হচ্ছে 21। যদি কাটাকুটি করি আনসার চলে আসবে আমার কত, 215 মিটার। ঠিক আছে, তাহলে একটা আর প্লাস আর এর ভ্যালু বেরোলো, আর মাইনাস আর এর একটা ভ্যালু বেরোলো। এবার দুটোকে আমরা কি করব, অপনয়ন প্রক্রিয়া করব। অপনয়ন করলেই আমরা দুটোর ভ্যালু পেয়ে যাব। তাহলে দুটোর ভ্যালু পেতে গেলে আমি কী করব, অপনয়ন করব। আর প্লাস আর মানে হচ্ছে 215, আর আর মাইনাস স্মল আর মানে হচ্ছে 21। যদি দুটোকে যোগ করি, এখানে ধর প্লাস আর মাইনাস আর কেটে গেল, দুটো আরকে যোগ করলে 2r, দুটোকে যোগ করে দিলে 236 বাই হচ্ছে 2, তার মানে আনসার চলে আসবে 118। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। স্মল আর এর ভ্যালুটা কত হবে, স্মল আর এর ভ্যালুটা আসবে হচ্ছে 215 হচ্ছে টোটালটা বলেছে। আমি এখান থেকে 118টাকে বিয়োগ করে দেবো। 118টাকে বিয়োগ করলে আনসার আসবে কত, 97 মিটার। আচ্ছা, প্রশ্নের উত্তর কী চেয়েছে দেখ, প্রশ্নের উত্তর চেয়েছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত। তাহলে মাঠটা কোনটা, ছোটোটা হচ্ছে মাঠ, বড়টা হচ্ছে রাস্তা। তাহলে ছোটোটা মানে কত বের করতে হবে, পাই স্মল আর স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে, মানে 97 স্কোয়ারটা দিয়ে কাটাকুটি মানে গুণটা করব। তাহলে লিখে দেবো মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কত আসবে। মাঠের ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে কি, পাই 90 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই এখানে স্মল আর স্কোয়ার, ঠিক আছে, পাই স্মল আর স্কোয়ার। পাই স্মল আর স্কোয়ার করলে এখানে হয়ে যাবে কত, 22/7 ইন্টু স্মল আর মানে এখানে কত করে আসবে ভ্যালুগুলো, 97 করে আসবে। 22/7 ইন্টু 97 ইন্টু 97। তো পুরো জিনিসটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে এটা তো কাটাকুটি হবে না, নর্মাল ওপরটা গুণ করে দেবো, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করে দিলে আমার আনসার আসবে কত, 29571, 29571। পূর্ণ 1/7, 29571 পূর্ণ হচ্ছে 1/7 বর্গমিটার। এইটা হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমি আজকে করালাম। এর পরের দিন থেকে আমরা 13 অঙ্ক থেকে শুরু করব। যে যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো।